নমস্কার। আজকে আমি স্বপন বরণ আচার্যর আহ, তিনটি উপন্যাস বলে একটি বই প্রকাশিত হয়েছে। সেই বইটার থেকে একটা উপন্যাস নিয়ে একটু কথা বলবো। তার আগে বইটা আমি দেখিয়ে নিই। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি একটু ক্যামেরার কাছে নিয়ে যাচ্ছি। স্বপন বরণ আচার্য তিনটি উপন্যাস, এটাই নাম বইটির, এবং মুদ্রা প্রকাশনা থেকে এই বইটি প্রকাশিত হয়েছে। মুদ্রা মূলত নদিয়ার কৃষ্ণনগরের একটি প্রকাশনা, এবং এরা বিগত বেশ কয়েক বছর ধরে খুব মননশীল বেশ কিছু ভালো কাজ এরা করে আসছে ধারাবাহিকভাবে। তো উপন্যাসটিতে আমি আসবো, তার আগে একটু স্বপন বরণ আচার্য সম্পর্কে দু একটি কথা একটু বলে নি। স্বপন বরণ আচার্য, তার জন্ম 1965 সালে, এবং তিনি 80-র দশকের একজন বিখ্যাত কবি। কিন্তু এটা আমাদের পাঠকদের দুর্ভাগ্য যে আমরা স্বপন বরণ আচার্যকে সেই অর্থে কাল্টিভেট করতে পারিনি, এবং তিনি মফস্বলের কবি হিসেবেই রয়ে গেছেন। যারা কবিতা পড়েন, উপন্যাস পড়েন বা লেখালেখির সাথে যুক্ত রয়েছেন, তারা হয়তো স্বপন বাবুকে চিনতে পারেন, বা তিনি কি ধরনের মানুষ, তার কলমের জোর কতখানি সেটা হয়তো তারা জানতে পারেন। কিন্তু তার যে ব্যাপ্তি বা যে প্রচার তার পাওয়া উচিত ছিল, সেটা তিনি পাননি। আমাদের কাছে তিনি মাস্টারমশাই নামে পরিচিত। আসলে আমি যখন কলেজে ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করছি, সেই সময়ে আমি আমার কলেজের কয়েকজন বন্ধু বান্ধবের কাছে স্বপন বাবুর নাম শুনেছিলাম, এবং আমি শুনেছিলাম যে কৃষ্ণনগরে একজন মাস্টারমশাই রয়েছেন, অর্থাৎ স্বপন বাবু, তার কথাই যে তিনি নাকি ম্যাকবেথ পড়ানোর সময় ম্যাকবেথ পুরোটা অভিনয় করে দেখাতেন তার ছাত্রছাত্রীদের কাছে। এটা আমার ভারী আহ খুব আশ্চর্য লেগেছিল যে এভাবেও কোনো মাস্টারমশাই পড়ান। আমি চেয়েছিলাম ওনার কাছে পড়তে যেতে, কিন্তু সেই সময়, মানে আমার গ্রাজুয়েশন মানে আজ থেকে সেই কতগুলো বছর আগেকার কথা, সেই সময় আজকে ইন্টারনেটের যুগে যেভাবে একজন মানুষকে তার সাথে যোগাযোগ করা যায়, বা একজন মানুষকে তার কাজকে যেভাবে ফলো করা যায়, বা তাকে ব্যক্তিগতভাবে তাকে যেভাবে অ্যাক্সেস করা যায়, সেটা সেই সময় সম্ভব ছিল না। ফলে আমার স্বপন বাবুর কাছে আর ইংরেজি পড়তে যাওয়া হয়নি। খুব আগ্রহ ছিল যে আমি ওইভাবে ম্যাকবেথের অভিনয় দেখবো, বা টেক্সট গুলোকে উনি যেভাবে পড়ান। তার লেখালেখির সাথে পরিচিত হয়েছে আমি অনেক পরে, যবে থেকে আমি তার লেখাগুলো যবে থেকে প্রকাশিত হতে শুরু করলো, বা সেই প্রকাশনাগুলো আমাদের কাছে অ্যাক্সেসেবল হলো, সেই সময় থেকে আমি তার লেখাগুলো পড়তে শুরু করি। এই যে বইটির তিনটি উপন্যাস নিয়ে আমি আজকে কথা বলবো, এই বইটিতে মূলত তিনটি উপন্যাস রয়েছে। একটা প্রথম উপন্যাস হচ্ছে আত্মহত্যা কলা, দ্বিতীয় উপন্যাস ভাষাতীতের বর্ণমালা, এবং তৃতীয় উপন্যাস গণেশের গণতন্ত্র। প্রথম উপন্যাস দুটো নিয়ে পরে হয়তো কখনো কথা বলবো, কিন্তু গণেশের গণতন্ত্র পড়বার পর মনে হলো যে এইটা নিয়ে প্রথমে একটু কথা বলে নেওয়া উচিত। গণেশের গণতন্ত্র, আমি আগে ফোনটাকে একটু সাইলেন্ট করি, নালে খুব বিরক্ত করবে এটা। ওকে, গণেশের গণতন্ত্র বলে যে উপন্যাসটি তিনি লিখেছেন, সেই উপন্যাসের তিনি একটা সাবটাইটেল দিয়েছেন। মানে সাবটাইটেল বলা হয়তো ঠিক নয়, এখানে উপন্যাসের নামটা লিখে তিনি লিখছেন, এ পৃথিবীর প্রতি এক ভোটারকে, দ্য কাইন্ড অফ ট্রিবিউট। গণতন্ত্র, আমরা জানি গণতন্ত্রের মূল কাণ্ডারি ভোটার, কিন্তু আমাদের এই গণতন্ত্র নামক যে ধাঁচা বা সিস্টেমের সাথে আমরা পরিচিত, সেই সিস্টেমের জাঁতাকলে পড়ে একজন ভোটার কিভাবে তার যে গণতান্ত্রিক পরিচয় সেটা হারিয়ে ফেলে, সেটাই স্বপনবাবুর এই উপন্যাসের মূল আলোচনা। স্যাটায়ারের যে লেখার যে ধাঁচা, বা স্যাটায়ার লেখার যে
স্টাইল, সেই স্টাইলে তিনি এই উপন্যাসটি লিখছেন। এবং এই উপন্যাসটি পড়বার সময় বার্নার্ড শ এর ফ্রিডম বলে একটি এসে আছে, সেই এসের একটি লাইন খুব মনে পড়ে যায়, যেখানে তিনি মানে শ বলছেন যে রাষ্ট্র তোমাকে একটা ভোট দেওয়ার ক্ষমতা দেয় এবং তোমাকে বুঝিয়ে দেয় এটাই বুঝি গণতন্ত্র। খুব সাংঘাতিক কথা। যখন আমি এই উপন্যাসটি পড়ছিলাম তখন বারবার আমার বার্নার্ড শ এর ওই কথাটা খুব মনে পড়ছিল। তো এই উপন্যাসে কি হচ্ছে? এই উপন্যাসে গণেশ একজন সাধারণ মাপের খুব সাধারণ মানুষ, সাধারণ ভোটার। সে গণেশের একটা বদ অভ্যাস হলো সে বাড়ির কলে স্নান করতে যায় না। খুব মজার ছলে, খুব স্যাটারিক্যাল ওয়েতে স্বপনবাবু লিখছেন উপন্যাসটা। সে প্রতিদিন রাস্তার কলে স্নান করতে যায়। এই নিয়ে তার বাড়িতে খুব অশান্তি। তার মা খুব বিরক্ত হন, তার স্ত্রীও খুব বিরক্ত হন যে কেন বাড়িতে কল থাকতেও সে রাস্তার কলে স্নান করতে যায়। কিন্তু এটা গণেশের পুরনো অভ্যেস। একদিন কি হলো, গণেশ এরকমই একটা রাস্তার কলে, মানে যে রাস্তার কলে সে স্নান করতে যায় প্রতিদিন, সে রাস্তার কলে সে স্নান করতে গেছে এবং কোনো এক নেতা বা মন্ত্রীর সেদিন ভোটের আগে জনসভা ছিল। সে নেতা বা মন্ত্রী তার হেলিকপ্টার গ্রামে উড়ে আসে এবং স্বপনবাবুর লেখার মানে যে যে ভাবনা থেকে এটা লিখছেন, এটা পড়লে চমকে যেতে হয় যে ওই যে হেলিকপ্টারটা যখন মাটিতে নামছে, তার যে প্রচন্ড হাওয়া, হঠাৎ করে আকাশে প্রচন্ড শব্দ, একটা দানবের মতো শব্দ, প্রচন্ড হাওয়া, সেই হাওয়ায় গণেশের পরনের কাপড়টা মানে গামছাটা, কাপড় বলা ভুল, গণেশ যখন স্নান করতে আসতো তার কাঁধে একটা গামছা থাকতো, পরনে একটা গামছা থাকতো। হেলিকপ্টারের সেই প্রচন্ড হাওয়ায় গণেশের পরনের গামছাটা উড়ে যায়। সম্পূর্ণ নগ্ন গণেশ তার নগ্নতাটাকে ঢাকবার জন্য মাটিতে শুয়ে পড়ে এবং গণেশের ওই অবস্থা দেখে যারা সেখানে খবর করতে এসেছিল, ক্যামেরা ধরা সাংবাদিক, তারা গণেশের দিকে ছুটে যায়, কারণ তারা বুঝতে পারে বা তাদের মনে হয় এটা একটা এক্সক্লুসিভ খবর। খুব ভালো করে প্রত্যেকটা উদাহরণের মানে উপন্যাসের উদাহরণগুলো যেভাবে যাচ্ছে সেই অ্যালেগরিটাকে লক্ষ্য করে দেখুন। একজন সাধারণ ভোটার, তার পরনের গামছাটা উড়ে গেছে কিসের জন্য? একজন নেতা বা মন্ত্রীর হেলিকপ্টার এসছে, সে হেলিকপ্টারের হাওয়ায়। সেই ভোটার তার নগ্নতাটাকে ঢাকবার জন্য মাটিতে শুয়ে পড়েছে, সে প্রাণপণ চেষ্টা করছে তার কাঁধের গামছাটাকে দিয়ে তার নগ্নতাটাকে ঢাকবার, কিন্তু সেই নগ্নতার খবর পেয়ে ক্যামেরা ধরা সাংবাদিকরা গণেশের দিকে ছুটেছে, কারণ তাদের মনে হয়েছে এটা একটা এক্সক্লুসিভ খবর। তারা সেই ছবিটা তোলে এবং ছবিটা তুলে তারা পাঠিয়ে দেয় নিউজ চ্যানেলের কাছে। আমি একটা লাইন একটু পড়ছি, আপনারা বুঝতে পারবেন যে স্বপনবাবু এখানে ঠিক আমাদের যে মিডিয়া হাউসগুলো রয়েছে তাদেরকে কিভাবে তিনি খুব ঠুকছেন বা ঠুকে লিখছেন বা তাদেরকে কিভাবে তিনি ক্রিটিসাইজ করছেন। গণেশের বাড়ির সামনে দিয়ে হোটেলে ফিরে বাসে হোটেল মালিক গদাইয়ের পরম যত্নে ঢাকা দেয়া বাকি ভাতটুকু শেষ করে দ্রুত হাত ধুয়ে ইন্দ্র ফুটেজটা চ্যানেলে পাঠিয়ে দেয় 7:30 থেকে 8টা সমুদ্র মন্থনের এক্সিকিউটিভ প্রডিউসার সুমন দত্তকে। মানে গণেশের এই নগ্নতার যে ভিডিওটা, তার যে ফুটেজটা নেওয়া হলো, সেইটা পাঠিয়ে দেওয়া হলো টিভিতে। কোন চ্যানেল? সমুদ্র মন্থন, তার এক্সিকিউটিভ প্রডিউসারকে সুমন দত্ত। কারণ এবার এই গণেশের নগ্নতা নিয়ে সাংবাদিকদের যে চ্যানেল বা তাদের যে টেবিল, সেখানে পোস্টমর্টেম করা হবে।
চুলচেরা বিশ্লেষণ করা হবে। সেখানে বিশিষ্ট কোটানকোট বিশিষ্ট ব্যক্তিবর্গরা আসবেন এবং তারা এসে তাদের মতামত দেবেন, যেটা আমরা প্রত্যেক ইস্যুতে আমরা আজকে সমাজে যে অবস্থানে দাঁড়িয়ে আছি সেখানে প্রত্যেক ইস্যুতে আমরা একই জিনিস দেখছি। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় টিভি চ্যানেলগুলোতে এই ইস্যুগুলোকে নিয়ে বিভিন্ন রকম চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। এই চুলচেরা বিশ্লেষণের ফলে যারা ভুক্তভোগী, যাদেরকে নিয়ে এই আলোচনাগুলো হচ্ছে, তাদের কোনো উপকার হচ্ছে কিনা আমরা জানি না, কিন্তু আলোচনাগুলো চলছে। যাই হোক, এবার আমরা উপন্যাসের মূল ঘটনায় একটু আসি। যে গণেশের ছেলে যখন ঘটনাটি জানতে পারে যে তার বাবার সাথে এরকম একটা বিশ্রী কাণ্ড ঘটেছে, সেটা জানবার পর তার ছেলে খুঁজতে থাকে যে সেরকম ইনফ্লুয়েন্সিং কোনো ব্যক্তি আছেন কিনা, যদি চ্যানেল কর্তৃপক্ষের সাথে কথা বলে কিছু করা যায় যাতে তারা এই ফুটেজটা টিভিতে না দেখায়। এবং এই নিয়ে উপন্যাসের গল্প বেশ কিছুটা এগোতে থাকে। আমরা দেখি গণেশের ছেলে তার বিভিন্ন বন্ধু বান্ধব, পাড়ার একটু দাদা গোছের যারা থাকেন, প্রভাবশালী যাদেরকে বলতে হয়, দাদা গোছের বললে শুনতে খারাপ লাগে হয়তো, যারা প্রভাবশালী রয়েছেন, সেই প্রভাবশালী ব্যক্তিদের কাছে যান। তাদের কাছে গিয়ে রিকোয়েস্ট করা হয় যেন চ্যানেল কর্তৃপক্ষকে ফোন করে অন্তত পক্ষে বলা যায় যাতে করে এই ফুটেজটা তারা টিভিতে না দেখায়। গণেশের বাড়িতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা আসেন, যেহেতু সামনে ইলেকশন। তারা কেউ এসে আর্থিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করেন, কেউ এসে মানসিক শক্তি দেওয়ার চেষ্টা করেন যে আপনি একজন ভোটার, আপনার আপনার লজ্জা আমাদের লজ্জা, এবং আমরা চেষ্টা করব, আমাদের পার্টি চেষ্টা করবে যাতে আপনার এই লজ্জার কাহিনী টিভিতে দেখানো না হয়। কিন্তু শেষমেশ শেষ রক্ষা হয়নি। তারা অনেক চেষ্টা করেছিল বটে, কিন্তু টিভিতে গণেশের এই ঘটনাটিকে একটা চমকপ্রদ টাইটেল দিয়ে খবরের বাইট বানিয়ে ছেড়ে দেওয়া হয়। স্বপনবাবু লিখছেন, টিভি চ্যানেলগুলোতে বা যে টিভি চ্যানেলে এই খবরটা দেখানো হচ্ছে সেখানে গণেশের এই ঘটনাটিকে কিভাবে তারা ক্যাচ লাইন দিল। তারা লিখছে, কপ্টারের ঝাপটা লেগে সেদিন প্রচন্ড বেগে উড়ে গেল লজ্জাবস্ত্র যার, সে একজন ভারতীয় এবং ভোটার। এই খবরটা টিভিতে দেখানো হয়, যদিও গণেশের নগ্নতাকে এবং গণেশের চেহারাকে ঢাকবার জন্য তারা সেই গণেশের চেহারাটাকে চেকার্ড করে দিয়েছিল। তথাপি গণেশের বাড়ির লোক দেখে, গণেশের মা দেখতে পায়, গণেশের স্ত্রী, গণেশের ছেলে তো জানেই, সেও দেখছে, এবং পাড়া প্রতিবেশী আরো অনেকে যারা গণেশকে চেনে। শুধু মুখ ঢেকে দিলে তো আর একটা মানুষের পুরো অবয়বকে ঢেকে দেওয়া যায় না। যারা গণেশকে চেনে তারা সবাই জানতে পেরে যায় যে গণেশের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। ঘটনাচক্রে আমরা উপন্যাসটা পড়তে গিয়ে জানতে পারি, গণেশের দাদুর ক্ষেত্রেও প্রায় একই রকম জিনিস ঘটেছিল। কোনো একটা মতবিরোধকে কেন্দ্র করে এটি বিশেষ রাজনৈতিক দল, তাদের কিছু চেলাচামুন্ডা গণেশের দাদুকে বিবস্ত্র করে গাছে বেঁধে মারধর করেছিল। গণেশের দাদু বেশ কিছুক্ষণ সেভাবেই পড়ে থাকেন, এবং যে সময় এই ঘটনাটা ঘটছে সেই সময় নাকি বিধান রায়ের আমল, আর কি বিধান রায়ের যুগ, এবং বিধান রায় স্বয়ং নাকি কোনো একটা মিটিং শেষে ফেরার সময় রাস্তায় গণেশের দাদুকে এইভাবে পড়ে থাকতে দেখেন এবং তিনি চিকিৎসা করেন। গণেশের দাদু বিধান রায়কে চিনতেন না। ভালো করে বুঝে দেখুন মূল উদ্দেশ্যটা কি। স্বপনবাবু বলার চেষ্টা করছেন যে আমাদের দেশ বা রাজ্যের প্রান্তিক মানুষগুলো, যাদের বেঁচে থাকাটাই একটা সংগ্রাম, যাদের খাবার জোগাড় করাটাই একটা বড় দুশ্চিন্তা, তারা কে নেতা, কে মন্ত্রী, কে শাসন করছে, কে দেশ চালাচ্ছে, কে রাজ্য চালাচ্ছে, এগুলোর সাথে খুব একটা পরিচিত নয়, পরিচিত হয়তো থাকে না। আজকে ইন্টারনেটের যুগে হয়তো তাদের কাছে খবর এসে পৌঁছায় কোন মন্ত্রীর কি নাম বা কোন মন্ত্রী কোন বিভাগের সাথে যুক্ত,
কিন্তু গ্রাম বাংলার আদিম অকৃত্রিম চেহারা এটাই, যে মানুষের গদি থেকে বসছে তাই নিয়ে একদম মাটির কাছাকাছি যে মানুষগুলো জীবন সংগ্রামে যারা রোজ লড়ছে, তাদের কিছু যায় আসে না। তো সেদিন গণেশের দাদুকে চিকিৎসা করে বিধান রায় বলে গিয়েছিলেন যে তুমি তোমার গ্রামের কোনো ডাক্তারকে দেখিয়ে নিও। এবং গণেশের দাদু জিজ্ঞাসা করেছিলেন যে আপনার নাম কি বলবো। আসলে বিধান রায়ের কাছে সেদিন কিছু ফার্স্ট এড ছিল এবং তিনি গণেশের দাদুকে প্রাথমিক চিকিৎসাটুকু করেন। এবং তখন নাকি বিধান রায় তার গাড়িতে উঠতে উঠতে বলে গেছিলেন তোমার গ্রামের ডাক্তারকে বলো বিধান ডাক্তার ডেকেছে। তো এই যে বিধান রায় স্বয়ং গণেশের দাদুকে চিকিৎসা করেছেন, এটা বোঝবার পর থেকে তিনি নাকি সারা জীবন মৃত্যুর আগে অবধি শুধুমাত্র এই একটা স্মৃতি নিয়েই বেঁচেছিলেন এবং সবাইকে নাকি বলে বেড়াতেন যে খোদ বিধান রায় তাকে ডেকেছেন, মানে তাকে দেখেছেন নাকি, তার ট্রিটমেন্ট করেছেন। এই বিষয়টা গণেশের অজানা ছিল না এবং এই একই রকম লজ্জার মধ্যে যখন তাকেও পড়তে হলো, গণেশ খুব মুষড়ে গেল। সে আর বাড়ি থেকে বেরোতো না। তার প্রতিদিনকার যে অভ্যেস রাস্তার কলের জলে স্নান করা, সেই অভ্যেসেও ইতি ঘটল। সে খুব ঘরকুনো এবং যাকে বলে ভীষণভাবে সমাজ থেকে ভীষণ রিপালসিভ হয়ে পড়ল। গণেশের ছেলে বুঝতে পারছিল যে এই এত বড় একটা ঘটনা যেটা তার বাবার সাথে ঘটে গেল, এখান থেকে তার বাবাকে ফিরিয়ে আনতে না পারলে বুঝি মানুষটাকে হয় বাঁচানো যাবে না, কিংবা বাকি জীবনটা তিনি তার মাথার রোগ নিয়ে ভুগবেন। হয়তো তার হয়তো তার যে প্রকৃতিস্থ অবস্থা হারিয়ে ফেলবেন, কারণ এটা তার কাছে একটা বড় শখ। তো উপন্যাস এভাবে আস্তে আস্তে এগোতে থাকে। উপন্যাসের পরবর্তী যে ঘটনাচক্র বা ঘটনাবহু, সেই ঘটনাবহুলতার দিকে পাঠক এগোতে থাকেন এবং উপন্যাসের শেষে দেখা যায় একদিন গণেশ আবার কাঁধে গামছা নিয়ে রাস্তায় স্নানে বেরোচ্ছে। তাদের বাড়ির লোক খুব আশ্চর্য হয়, আনন্দিত হয় যে নিশ্চয়ই গণেশ বুঝি তার যে মেন্টাল শক, ট্রমা, সেইটাকে এড়িয়ে বুঝি তার প্রতিদিনকার যে জীবন, সেই জীবনটাকে আপন করে নিতে পেরেছে। আমি শেষের কয়েকটা লাইন একটু পড়ি, যেখানে গণেশ তার যে ট্রমা, সেই ট্রমা ছেড়ে বেরিয়ে এসছে, যেভাবে সমাজের সাথে লড়ছে। কৃষ্ণার হাসি শুরু হতেই গণেশ জোরে জোরে হেঁটে গিয়ে ঢুকেছিল নিজের ঘরে। এখন বেরিয়ে এলো, পরনে গামছা, হাতে শালিমারের বোতল, সাবানের বাক্স, সর্ষে তেলের শিশি। তার তেল সাবান তার ঘরেই থাকে, শুধু দ্বিতীয় গামছাটার বদলে আজ তার কাঁধে একটা লুঙ্গি ফেলা আছে। সে দৃঢ় পায়ে হেঁটে ভিতরের বারান্দা থেকে বড় সাদা বালতিটা নিয়ে বাইরের বারান্দা পেরিয়ে গেটের দিকে চলে যায়। মাঝারি বালতিটা কাল ছোট লোকের মতো ক্যাটাস করে ফেটে গেছে। তার চিরকালের পাড়ার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গণেশের মনে হলো কোনো একটা বন্ধ জানালা আধ খোলা হলো, কোনো একটা আধ খোলা জানালা পুরো খুলে গেল, আর কোনো একটা খোলা জানালা যেন বন্ধ হয়ে গেল। কলপাড়ে পৌঁছে গণেশ দেখে বিশু গামছা পরে দোকানের বেঁকা লোহার বালতিটা পাশে রেখে কলের চাতালে বসে মাথায় সর্ষের তেল ডলছে। গণেশের দিকে তাকিয়ে সে দাঁত বের করে, বলে আয় আয়, আজও এসেছিস। বলে বিশু লুকিয়ে লুকিয়ে একবার আকাশটা দেখে নেয়। এই লেখাটার পরে আর 1.5 পাতা স্বপনবাবু লিখছেন উপন্যাসের ঘটনার যে ফাইনাল কালমিনেশন। সেটা আমার মনে হয় না এই আলোচনার প্রসঙ্গের সেটা উল্লেখ করা খুব একটা প্রয়োজন আছে।
উপন্যাসটার মধ্যে দিয়ে স্বপনবাবু যেটা দেখাচ্ছেন, একজন গড়পড়তা ভোটার সে রাষ্ট্রের কাছে দমে যাচ্ছে না। একটু ভেবে দেখুন ঘটনাগুলো। আমরা যে রাজনৈতিক পরিবেশের মধ্যে যে কোনো সময় দাঁড়িয়ে আছি, আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক পরিবেশের কথা বলছি না, কারণ রাষ্ট্রের সাথে একজন সাধারণ মানুষের এবং একজন সাধারণ ভোটারের যে গণতান্ত্রিক সম্পর্ক বা যে গণতন্ত্র ভোটারকে বোঝানো হয়, শেখানো হয়, সেটার কিন্তু বিশেষ কোনো পরিবর্তন হয় না। ক্ষমতার অদল বদল হয়, শাসক বদলায়, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কটা একই রকম থাকে। একজন মানুষ তার বেঁচে থাকবার সংগ্রামে প্রতিদিন যেভাবে লড়ছেন, প্রতিদিন যেভাবে যুদ্ধছেন তার এই সিস্টেমটার সাথে, একটু ভেবে দেখলে বোঝা যাবে যে তারা প্রত্যেকে কিন্তু সেই গণেশের মতোই। তাদের পরনের কাপড়টা খুলে নেওয়া হচ্ছে প্রতি মুহূর্তে। সেটা প্রান্তিকতা হোক, সেটা অর্থনৈতিক আক্রমণ হোক, সেটা বাক স্বাধীনতার অধিকার হোক, যে কোনো ভাবে রাষ্ট্রের যে নিষ্পেষণ যন্ত্র, সেটাতে পেশা হচ্ছে প্রতিদিন সাধারণ গড়পড়তা ভোটারদের, এবং তাদেরকে নিয়ে খবর করে বেঁচে থাকছে টিভি চ্যানেলগুলো। সংবাদপত্রে বড় বড় করে তাদের খবরগুলো ফলো করা হচ্ছে, 2-4 দিন তাদের নিয়ে খুব মাতামাতি চলছে, এবং তারপর যখন নতুন কোনো গণেশকে খুঁজে পাওয়া যাচ্ছে যার পরনের গামছাটাকে খুলে নিয়েছে রাষ্ট্র, তখন যে পুরনো গণেশকে বাদ দিয়ে নতুন গণেশকে নিয়ে আলোচনা চলছে। এভাবেই ভোট আসে, ভোট যায়, মানুষকে গণতন্ত্রের কিছু সংজ্ঞা শেখানো হয়, মানুষ আশা করে এবার বুঝি সে তার মর্যাদা সমাজে ফিরে পাবে। মানুষ হিসাবে যে মর্যাদা, গণতন্ত্র যে মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, সেই মর্যাদা হয়তো ফিরে পাবে, কিন্তু শেষ অবধি সেটা হয় না। এখানে স্বপনবাবু কিন্তু গণেশকে পরাজিত চরিত্র হিসেবে দেখাচ্ছেন না। সে তার নিজের নগ্নতাকে ছাপিয়ে, নিজের লজ্জাকে ছাপিয়ে তার পুরনো জীবনে ফিরে আসছে, কারণ এটাই তার জীবন, এবং এই জীবনটা সে দাবি করে গণতন্ত্রের কাছে। এইটুকু স্বাধীনতা গণতন্ত্র তাকে দিতে বাধ্য। এবং স্বপনবাবু এই উপন্যাসটার মধ্যে দিয়ে আমাদের এভাবেই সম্ভবত বলতে চাইছেন, বা তিনি যেটা ম্যানিফেস্ট করতে চাইছেন তা হলো রাষ্ট্রের নিষ্পেষণের বিরুদ্ধে, রাষ্ট্রের দেওয়া প্রত্যেকটা যন্ত্রণা, প্রত্যেকটা লজ্জার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোটাই বুঝি আসল গণতন্ত্র। আজকের আলোচনা আমি খুব বেশি দীর্ঘায়িত করব না। এই বইটি আমি আরেকবার বইটা একবার দেখিয়ে নিই। এই বইটি মুদ্রা প্রকাশনা থেকে পাওয়া যাচ্ছে, এবং আমি ডেসক্রিপশন বক্সে মুদ্রা প্রকাশনার ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে বইটা জোগাড় করে পড়তে পারেন। এবং পরবর্তী সময় এই বইটির আরো বাকি যে উপন্যাস দুটো আছে সেই দুটো নিয়ে আমি আলোচনা করব। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।